বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। এখানে তোমাদেরকে পি উপশক্তি স্তরে যে তিনটি অরবিটাল রয়েছে সমশক্তি সম্পন্ন পিএক্স, পিওয়াই এবং পিজেড, সেটি দেখানোর চেষ্টা করা হয়েছে। ধরে নাও এটি পিএক্স, এটি পিওয়াই এবং এটি পিজেড অরবিটাল। এবং তোমরা জানো যে প্রতিটি অরবিটালে দুটোর বেশি ইলেকট্রন থাকতে পারে না। এখানে দুটো, এখানে দুটো এবং এখানে দুটো সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে। এখন এই যে পি অরবিটালগুলো পিএক্স, পিওয়াই, পিজেড, সেটাকে যদি আমি জাস্ট এভাবে আঁকি, মনে করছি এটা পিএক্স অরবিটাল, এটা পিওয়াই অরবিটাল এবং এটা পিজেড অরবিটাল। ঠিক একইভাবে এখানেও পিএক্স, পিওয়াই, পিজেড। এবং এখানে আমরা তিনটা ইলেকট্রন দেখতে পাচ্ছি। এই তিনটি ইলেকট্রন এখন সেই পিএক্স, পিওয়াই, পিজেডের যে অরবিটালগুলো রয়েছে সেখানে কিভাবে প্রবেশ করবে? পিএক্স অরবিটালে একই সাথে দুটি ইলেকট্রন অবস্থান করবে, অপর আরেকটিতে সিঙ্গল অর্থাৎ আনপেয়ার্ড অবস্থায় থাকবে এবং বাকি একটি যে অরবিটাল আছে সেটি কি খালি পড়ে থাকবে? নাকি এমন হবে যে প্রত্যেকটি অরবিটালে প্রথমে একটি একটি করে ইলেকট্রন প্রবেশ করবে এবং যদি আরও অতিরিক্ত থাকে তাহলে তখন সেগুলো জোড়া বাঁধবে? কোন বিন্যাসটি হবে? এরকম প্রথমে জোড়া বেঁধে বেঁধে প্রবেশ করবে অরবিটালগুলোতে, নাকি প্রথমে সিঙ্গল সিঙ্গল ঢুকে আনপেয়ার্ড অবস্থায় ঢুকে তারপরে পেয়ার্ড হবে? সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা ঠিকই ধরতে পেরেছ। আমাদের আজকের টপিক হুন্ডের নীতি। পরমাণুতে ইলেকট্রনের সঠিক বিন্যাসের আরেকটি নীতি হলো হুন্ডের নীতি। জার্মান পদার্থবিদ ফ্রেডরিক হুন্ড সমশক্তি সম্পন্ন বিভিন্ন অরবিটালে ইলেকট্রনের প্রবেশের দিক নির্দেশনা সংবলিত এই নীতি প্রদান করেন। এই নীতিটি খুব সহজভাবে যেটা বলা চলে যে প্রথমে সমশক্তি সম্পন্ন যে অরবিটালগুলো থাকবে সেখানে প্রথমে আগে একটি একটি করে ইলেকট্রন প্রবেশ করবে, তারপর যদি অতিরিক্ত ইলেকট্রন থাকে তখন সেই ইলেকট্রনগুলো ওই সিঙ্গল ইলেকট্রনগুলোর কাছে যেয়ে জোড়া বাঁধবে, অর্থাৎ প্রতিটি অরবিটাল তখন জোড়া জোড়া ইলেকট্রন থাকবে। এটি হচ্ছে খুব সংক্ষেপে হুন্ডের নীতি। হুন্ডের নীতি বা হার্নস প্রিন্সিপালটি হচ্ছে পরমাণুতে ইলেকট্রনের সঠিক বিন্যাসের একটি নীতি হলো হুন্ডের নীতি। সমশক্তি সম্পন্ন অরবিটালগুলোতে ইলেকট্রনের প্রবেশের সময় যতক্ষণ পর্যন্ত অরবিটাল খালি থাকবে ততক্ষণ পর্যন্ত ইলেকট্রনগুলো অযুগ্মভাবে অরবিটালে প্রবেশ করবে এবং এই অযুগ্ম ইলেকট্রনগুলোর স্পিন একমুখী হবে। এস উপশক্তি স্তরে একটি মাত্র অরবিটাল থাকে, তাই এক্ষেত্রে এ নীতি প্রযোজ্য নয়। কারণ আমরা আগেই বলেছি এই নীতিটি প্রযোজ্য হচ্ছে সমশক্তি সম্পন্ন অরবিটালের জন্য। এস উপশক্তি স্তরে যেহেতু একটি মাত্র অরবিটাল রয়েছে, সুতরাং হুন্ডের নীতিটি এসের জন্য প্রযোজ্য নয়। তবে পি, ডি ও এফ অরবিটালের ক্ষেত্রে সূত্রটি প্রযোজ্য। এখানে আমরা যদি দেখি নাইট্রোজেন মৌলিক পদার্থ, যার অ্যাটমিক নাম্বার বা পারমাণবিক সংখ্যা 7 এবং ইলেকট্রনিক কনফিগারেশন 1s2, 2s2, 2p3। তোমরা জানো পি শক্তি স্তরে উপশক্তি স্তরে তিনটি অরবিটাল রয়েছে, পিএক্স, পিওয়াই, পিজেড, অর্থাৎ 2pকে আমরা লিখতে পারি 2px, 2py এবং 2pz। এখন
প্রথম শক্তি স্তর যেটা 1s দুটো ইলেকট্রন রয়েছে, সেই 1s যে অরবিটাল রয়েছে সেখানে যে ইলেকট্রন দুটি সেটাকে আমি এভাবে দেখালাম যে স্পিন বিপরীত, একটা যদি ক্লকওয়াইজ ঘুরে আরেকটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। ঠিক একইভাবে 2s অরবিটালে যে দুটো ইলেকট্রন আছে সেই দুটো ইলেকট্রন একটি ক্লকওয়াইজ এবং একটি অ্যান্টি ক্লকওয়াইজ অর্থাৎ ঘড়ি কাঁটার দিকে এবং বিপরীত দিকে ঘুরছে। কিন্তু 2p-এ যে তিনটি ইলেকট্রন রয়েছে সেই ইলেকট্রনগুলো কিভাবে ডিস্ট্রিবিউটেড হবে px, py এবং pz-এ? এটা কি এমন করে যে প্রথম px-এই দুটো রয়ে গেল, তারপরে একটি py-তে গেল এবং pz খালি থেকে গেল এভাবে, নাকি অন্য আরেকটি বিন্যাস হতে পারে এরকম যে px একটি ইলেকট্রন প্রবেশ করলো, py-তে অন্য আরেকটি ইলেকট্রন প্রবেশ করলো এবং pz-এ অপর যে সর্বশেষ ইলেকট্রন থাকলো সেটি প্রবেশ করবে, অর্থাৎ প্রত্যেকটি অরবিটাল একটি একটি করে ইলেকট্রন প্রাপ্যতা অর্জন করলো। তো কোন ডিস্ট্রিবিউশনটি হবে? আবারও বলছি, এই যে পি অরবিটাল সমশক্তি সম্পন্ন তিনটি px, py, pz, সেই অরবিটালগুলোতে তিনটি ইলেকট্রন কিভাবে প্রবেশ করবে? সিঙ্গেলভাবে নাকি প্রথমেই জোড়া বেঁধে বেঁধে প্রবেশ করবে? এটি হচ্ছে আমাদের প্রশ্ন এবং এটির উত্তর দিয়েছেন বিজ্ঞানী হুন্ড। তিনি বলেছেন প্রথমে আগে একটি একটি করে ইলেকট্রন প্রবেশ করবে এবং সেম স্পিন। মাইন্ডেড, আমাদের দুটো কথা মনে রাখতে হবে এখানে। একটি হচ্ছে যে একটা একটা করে ইলেকট্রন প্রবেশ করবে অর্থাৎ আনপেয়ার্ড অবস্থায় প্রবেশ করবে, এবং আরেকটা হচ্ছে সেম স্পিন, একই স্পিন। সব কয়টা হয় ঘড়ি কাঁটায়, না হয় বিপরীত ঘড়ির কাঁটার বিপরীত দিকে, অর্থাৎ একই ধরনের হতে হবে স্পিন। এই দুটো বিষয়ই এখানে ফোকাস করা হয়েছে। এখন আমরা একটি উদাহরণের সাহায্যে পরিষ্কারভাবে বিষয়টি আরেকটু বুঝতে চাই। সেটি হচ্ছে, মনে করো পি উপশক্তি স্তরে তিনটি ইলেকট্রন আছে, তাহলে তার সঠিক বিন্যাসটা কি হবে? px একটি, py-তে একটি, pz-এ একটি। আর ভুল বিন্যাসটি হচ্ছে px-এ দুটি, py-তে একটি এবং pz খালি আছে। ঠিক আছে, তাহলে সঠিক কোনটি? যে প্রতিটিতে একটি একটি করে ইলেকট্রন প্রবেশ করেছে। যদি এইটি পি উপশক্তি স্তর না হয়ে ডি উপশক্তি স্তর হয় এবং মনে করো সেখানে 5টি ইলেকট্রন আছে, তাহলে সেই ইলেকট্রনগুলো কোথায় যাবে? আমরা জানি কোথায় যাবে, কেমন করে যাবে। আমরা জানি ডি উপশক্তি স্তরে আমাদের অরবিটাল আছে 5টি, dxy, dyz, dzx, dx স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এবং dz স্কোয়ার। তাহলে 5টি ইলেকট্রন যেহেতু আছে, হুন্ডের নীতিটি বলছে যে প্রত্যেকটা অরবিটালে আগে একটি 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 করে ইলেকট্রন প্রবেশ করবে। তাহলে প্রত্যেকটাতে একটি একটি করে ইলেকট্রন প্রবেশ করলো এবং এটি হচ্ছে সঠিক বিন্যাস। আর ভুল বিন্যাসটি হচ্ছে 5টির মধ্যে দুটি জোড়া জোড়া বেঁধে দুইটি অরবিটালে চলে গেল এবং পঞ্চম যে ইলেকট্রনটি রয়ে গেল সেই পঞ্চম ইলেকট্রনটি অন্য একটি অরবিটালে সিঙ্গেলভাবে প্রবেশ করল। এটি হচ্ছে ভুল বিন্যাস। তাহলে সঠিক বিন্যাসগুলো হচ্ছে প্রথমে সিঙ্গেলভাবে ঢুকবে, তারপরে হচ্ছে জোড়া বাঁধবে যদি থাকে, যেটি আমি দেখানোর চেষ্টা করেছি এই শেষের যে উদাহরণ রয়েছে সেটিতে বলা হয়েছে যে ইলেকট্রন যদি 6টি হয় তাহলে কি হবে? ইলেকট্রন ডিস্ট্রিবিউশনটা তাহলে কি হবে যদি ইলেকট্রন 6টি হয়? তো 6টি হলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রথমে তো 5টির মতো করে সিঙ্গেলভাবে ঢুকেই যাবে, প্রত্যেকটা অরবিটালে একটা একটা করে ইলেকট্রন চলে যাবে। এরপরে 6 নাম্বার যে ইলেকট্রনটি রয়েছে, ষষ্ঠতম যে ইলেকট্রনটি থাকবে, সেটা তখন কি করবে? এই প্রথম যে অরবিটাল সেই অরবিটালে প্রবেশ করে জোড়া বাঁধবে। তাহলে কথাটা কি দাঁড়ালো যে প্রথমে ইলেকট্রনগুলো সিঙ্গেলভাবে প্রত্যেকটা অরবিটালে যাবে, সমশক্তি সম্পন্ন যে অরবিটালগুলো থাকে সেটিতে, এবং তারপরে যদি অতিরিক্ত ইলেকট্রন থাকে তাহলে সেগুলো জোড়া বাঁধতে শুরু করবে। তাহলে এই ষষ্ঠ নাম্বার ইলেকট্রনটি এই যে এখানে যে জোড়া বাঁধতে শুরু করেছে, কিন্তু এমনভাবে যাবে না, যেটি ভুল বিন্যাস। সেটিতে যে প্রত্যেক অরবিটালেই আগে দুইটা দুইটা করে জোড়া বেঁধে বেঁধে প্রবেশ করলে ইলেকট্রন, বাকিগুলো ফাঁকা থাকবে, এমনটি হবে না। এটা হচ্ছে ভুল বিন্যাস।
তাহলে সঠিক বিন্যাস হচ্ছে যে প্রথমে আগে একটা একটা করে ইলেকট্রন প্রবেশ করলো, তারপরে যখন ইলেকট্রন থেকে গেল, আরও ইলেকট্রন থেকে গেল, তখন সেগুলো জোড়া বাঁধতে শুরু করবে। এখন এটা যদি 6টা না হয়ে যদি 8টা হয় তাহলে কি হবে? প্রথমে 5টা এখানে সিঙ্গেলভাবে ঢুকে অবশিষ্ট থেকে যাবে 3টা, তাহলে 3টা এখানে একটা, এখানে একটা, এখানে একটা, 3টা পেয়ার্ড হবে। তাহলে 3টা হবে পেয়ার্ড আর 2টা হবে আনপেয়ার্ড। এটি ছিল আমাদের উদাহরণ হুন্ডের নীতির। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। এখান থেকে একটি চমৎকার প্রশ্ন হতে পারে যেটি পরীক্ষাতে আসে এবং খুব বেসিক একটি প্রশ্ন। সেটি হচ্ছে নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস হুন্ডের নীতি মেনে চলে। তাহলে নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস হুন্ডের নীতি মেনে চলে, এই প্রশ্নটির উত্তর কিন্তু আমরা এখান থেকে খুব সহজেই দিয়ে দিতে পারবো। এখান থেকে আমরা দেখাবো যে নাইট্রোজেনের যে ইলেকট্রনিক কনফিগারেশন সেটি হচ্ছে 1s2 2s2 2p3। তাহলে আমার ইলেকট্রন বিন্যাসটা হবে এরকম 1s2 1s2 2s2 2px, x তখন 2px হবে 1, 2py হবে 1 এবং 2pz হবে 1। এরকম হবে না, যেটা আমি পরবর্তীতে এভাবে দেখাতেও পারি যে px একটি ইলেকট্রন গেছে, pyতে একটি ইলেকট্রন গেছে এবং pzতে একটি ইলেকট্রন গেছে, অর্থাৎ এরকমভাবে না যে এরকমভাবে গিয়েছে। সো অল ওভার নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাসটা তাহলে কি হবে, কীভাবে বলবো যে 1s2 2s2 2px1, এই যেটা 2px1 2pz1, এটা 1s2 2s2 2px1 2py1 2pz1, এবং এটি হচ্ছে ভুল ইলেকট্রন বিন্যাস। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা আজকের টিউটোরিয়ালটি বুঝতে পেরেছ। তোমাদের যদি এই টিউটোরিয়ালটি ভালো লেগে থাকে তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে পরবর্তী যে টিউটোরিয়ালটি আছে সেটি তোমরা খুব সহজেই পেয়ে যাবে, এবং তোমাদের পিছনের যে টিউটোরিয়ালগুলো আছে এবং সামনের যে টিউটোরিয়ালগুলো আছে সেগুলো দেখতেও তোমাদের অনেক বেশি সুবিধা হবে, এবং তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটিও তোমরা আমাকে করতে পারো। তোমাদের আবারও অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের টিউটোরিয়ালটি এখানেই শেষ করছি। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আল্লাহ হাফেজ।